সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলা ব্যাকরণ ক্লাসের আমি ইসমাইল স্যার আমাদের যে মোস্ট অফ দ্য টপিকস যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শব্দের শ্রেণীবিভাগ। শব্দের শ্রেণীবিভাগের আলোচনায় গেলে আমাদের যে বিষয়টা আসে এইরকমটা চিন্তা ভাবনা, আমরা যখন মানুষের সাথে কথোপকথন শুরু করি প্রত্যেকে হায়ার স্ট্যান্ডার্ড ওয়ার্ড ইউজ করি শব্দচয়ন সৌন্দর্যমণ্ডিত করতে চাই। যে মানুষের শব্দচয়ন সুন্দর তার বাক্য সুন্দর, যার বাক্য সুন্দর তার ভাষা সুন্দর, আর যার ভাষা সুন্দর অবশ্যই আমরা প্রাথমিক পর্যায়ে জাজ করি সে মানুষ হিসাবে সুন্দর। শিক্ষার্থী, এই শব্দ চয়নগুলো যে আমরা গঠন করি এই গঠনের প্রক্রিয়ার কারণে একটা শিক্ষার্থীদের শর্টকাট করে দিয়েছি, লিখেছি উদ্গঠনার্থ। আদৌ উদ্গঠনার্থ মিনিংসটা কি? শিক্ষার্থী, আমরা স্টুডেন্ট লাইফে আমিও ফিল করছি এরকম, স্যার এমন কিছু পড়ান যাতে আমাদের পরীক্ষায় কমানোর নিশ্চয়তা থাকে, স্যার এমন কিছু পড়ান যাতে আমাদের মনে রাখার কৌশলটা সহজ হয়, স্যার আমাদের সম্পূর্ণরূপে যাতে মাথায় ধরে রাখতে পারি, এইরকম কিছু ছন্দবদ্ধ শর্টকাট করে দেন। আমি ঠিক সেইভাবে স্টুডেন্টদের দিক দেখে তোমাদের দিক দেখে এই সহজ টেকনিকটাকে ফলপ্রসূ করেছি মনে রাখার জন্য। শিক্ষার্থী, আসি আমরা সেই কথাই যেটা লিখেছি উদ্গঠন অর্থ 423। আদৌ এটা কি? 423 বলতাম এটা একটা পাসওয়ার্ড ব্যবহার করেছি। আমরা যেমন ফোনে পাসওয়ার্ড দিই ঠিক সেরকমটা একইভাবে আমার পড়ালেখার মাঝেও কিছু পাসওয়ার্ড দিয়ে যাচ্ছি, যে ডেডিকেশন গুলো যে পড়ার মাধ্যমগুলো আমাদের মনে রাখতে সহমর্মিতা দেখাবে। শিক্ষার্থী, বলেছি উদ্গঠনার্থ 423। এই কথাটার মিনিংস হচ্ছে এরকম যে দ্বারা বুঝিয়েছি উৎপত্তি বা উৎস অনুসারে। এই উৎপত্তি বা উৎস অনুসারে বা উৎপত্তিগতভাবে শব্দকে 4 ভাগে ভাগ করা হয়েছে, তাই এই 4টা দিয়েছি আমরা, যেটা হচ্ছে প্রথমত তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। পরক্ষণে বলছি গঠন অনুসারে। তার মানে গঠন অনুসারে কি? এই গঠনার্থ দ্বারা গঠন অনুসারে আমি বলছি যে আবার 2 প্রকার, সেটা কি? তো মৌলিক আর সাধিত। তাহলে এই গঠন দ্বারা বললাম এই 2 প্রকার, যে মৌলিক শব্দ আর হচ্ছে সাধিত শব্দ। 3 নম্বরে যেটা বলছি উদ্গঠন অর্থ, অর্থাৎ এই অর্থ অনুসারে আমরা শব্দকে আবার 3 ভাগে ভাগ করেছি, তাই পাসওয়ার্ডটা দিয়েছি 3, যাকে বলছি যৌগিক শব্দ, রূঢ়ি শব্দ, যোগরূঢ় শব্দ বা যোগরূঢ় শব্দ আমরা বলে থাকি অনেকভাবে উচ্চারণ। তো স্বভাবতই এই 423 হচ্ছে একটা, তাহলে আমাদের মনে রাখার পাসওয়ার্ড। শিক্ষার্থী, আলোচনায় আসি। আমরা স্টুডেন্ট লাইফে আমাদের বিশেষ করে যারা এসএসসি 2025 তাদের শিক্ষার্থীদের জন্য বলে আসবো, আমাদের গত টার্মে যতগুলো কোশ্চেন হয়েছিল সকল কোশ্চেনের ধ্যান ধারণাগুলো এইরকমটা যে স্বভাবত যে প্রশ্নগুলো ব্যাকরণ থেকে আসে 1 থেকে 43 পরিচ্ছেদ পর্যন্ত আমাদের প্রত্যেকের আধুনিক বোর্ড বইয়ের আলোচনায় যদি বলা যায় যে সর্ব বিষয় নিয়ে কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে না, তবে যে জায়গাগুলোতে কোশ্চেন স্বভাবতই হয় সে মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে এটা, এক হচ্ছে তৎসম শব্দ আর 2 হচ্ছে তদ্ভব শব্দ। যদিও আলোচনার প্রেক্ষাপটে জানার পরিধির জন্য আজকের ক্লাসের টিউটোরিয়াল আলোচনা এইটুকু আমার, সেটা কেমনে বলি। তৎসম, তৎসম শব্দ বলতে আমরা কি বুঝি? তৎ মানে তার, সম মানে সমান, অনেক ব্যাকরণ বলছে তার সমান, অর্থাৎ কার সমান? সংস্কৃত সমান। আমরা যে ঘরটায় আছি, আমরা যে আজকের ক্লাসরুমে আছি, সেটা হতে পারে একটা মূলত বাংলার জগৎ, আর বাইরের যে জগৎটাকে দেখছি এটা সংস্কৃত জগৎ। শিক্ষার্থী, ওই সংস্কৃত ওই তৎসম থেকে যে শব্দগুলা পরিবর্তন ছাড়াই অপরিবর্তিত অবস্থায় আমাদের এই বাংলা ভাষার সাথে সর্বাধিকভাবে মিশে গেছে সেই সকল শব্দগুলোকে আমরা বলছি তৎসম শব্দ। আবারও বলছি, সংস্কৃত থেকে যে শব্দগুলো অপরিবর্তিত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে সেটাকে আমরা তৎসম শব্দ বলছি। আমরা সংজ্ঞাটা একটু মাথায় নিই, তারপর আমরা উদাহরণে যাব যেগুলো থেকে আমাদের বহু নির্বাচনী প্রশ্ন মনে রাখতে সহমর্মিতা দেখাবে, অবশ্যই শর্টকাট ওয়ে আছে। শিক্ষার্থী, এরপর বলছি তদ্ভব। এই শব্দগুলা আমরা যদি বলতে যাই তাহলে দেখবো এইভাবে যে সংস্কৃত শব্দগুলো থেকে যে শব্দগুলো পরিবর্তন হয়েছে এটা প্রাকৃত ধারায় পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহার হয়েছে। তার মানে সংস্কৃত থেকে শব্দগুলো প্রাকৃত ধারায় পরিবর্তিত হয়ে সর্বাধিক বাংলা ভাষায় ব্যবহার হচ্ছে, সেটাকে বলছি আমরা তদ্ভব। এখানে সর্বাধিক যোগ করার একটা মিনিংস আছে, সেটা হচ্ছে এরকম, আমরা যখন মানুষের সাথে কথোপকথন করে থাকি তখন আমরা দেখবো যে তৎসম শব্দ প্রায় 30% ইউজ করি, আর তদ্ভব যেটা খাঁটি বাংলা বলতেছি সেটা প্রায় 60% ইউজ করি, দেশি মাত্র 2% আর বিদেশি 8%। এই নিয়ে মূলত আমাদের 100% ওয়ার্ড প্রপার ইউজ করে থাকি। শিক্ষার্থী, এই যদি শব্দ চয়নের আমাদের উচ্চারণের বিষয় হয়ে থাকে তাহলে আসি আমরা তৎসম শব্দগুলো চিনবো কেমনে বা চেনার কৌশলগুলো কি তা লক্ষ্য করব, আর দ্বিতীয়ত তদ্ভব শব্দের চেনার কৌশলগুলো কি সেটাও ফলপ্রসূ করব। শিক্ষার্থী, একটা ছন্দবদ্ধ ভাষায় বলছি যে আমি লিখছি সে বাক্যটা এরকম যে ঋতু ঋতু ধর্মশনে ধর্মান্বেষণে 6 ফলায় যায়, 6 ফলায় যায়। এই কথার মিনিংসটা হচ্ছে এরকম যে কোনো একটা ধর্মান্বেষণে ঋতু নামক মানুষটি যে কিনা
ছয় ফলাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এরকমটা। আদৌ কথাটার মিনিংসটা এরকমটা যে ঋতু বানানি আমরা যেটা পাইছি সেটা হচ্ছে রি কিংবা রিকার্ড, আর ধর্মানুসন্ধান বানানে আমরা রেপ পেয়েছি। তারপর হচ্ছে যে মূর্ধন্য ন আর মূর্ধন্য স, এই মূর্ধন্য স বা মূর্ধন্য নয়ের যে ব্যবহারগুলো পেলাম আমরা, বা রেপ বা রিকার কিংবা আমরা যে ছয়টা ফলা চিনি, এই ছয় ফলা যুক্ত শব্দগুলো সাধারণত আমরা দেখব যে সেটা তৎসম শব্দ হয়ে থাকে। শিক্ষার্থী বুঝতে পারছি হয়তো বা ঋতু ধর্মানুসারে ছয় ফলা যায়, এদের আমরা বুঝলাম ঋতুতে রি বা রিকার, রেপ মূর্ধন্য ন বা মূর্ধন্য স আর ছয়টা ফলা যুক্ত স্বভাবতই শব্দগুলো হবে আমাদের কি তৎসম শব্দ। উদাহরণ আসবো একটু পরেই, তার আগে আমি অন্তত আরো কিছু গল্প শেয়ার করব মনে রাখার জন্য। যে একটা সময় হিন্দু সংস্কৃতির ভাষা থেকে যদি আমাদের এই বাংলা এসে থাকে, একটা সমকালীন একটা গল্প ছিল যে সেই সময়ের মানুষ যখন কেউ কাউকে মান্য করতো না, ঠিকভাবে সমাজটা পরিচালনার শক্তিটা ম্যানেজ হতো না, তখন সমাজের মানুষকে চার শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। এক হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ হবে তারাই যারা সব থেকে উঁচু শ্রেণীর মানুষ, চৌধুরী, মন্ত্রী এরকমটা। এরপর আছে যে ক্ষত্রিয়, যারা প্রশাসনিক দপ্তরে চাকরি করবে, আর বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে খাবে, শূদ্র যারা দিনে আনে দিনে খাবে। এই চার শ্রেণীর বিভক্তের মধ্যে একটা শ্রেণীর চলাফেরার মাঝে একটা মত বিরোধ পার্থক্য থাকতো। এরকমটা যে যখন চৌধুরীদের প্রাঙ্গণের সামন দিয়া, ব্রাহ্মণদের পরিবারের সামন দিয়া, তাদের বাসার সামন দিয়ে কোনো সর্বসাধারণ বৈশ্য শূদ্র শ্রেণীর মানুষ যাতায়াত করত, তখন তারা সবসময় মস্ত অর্থাৎ মাথাকে নিচে করে থাকতো। যদি কখনো ছাতা ফুটাইয়া যেত, ছাতাকে মানে জমা করে নিত, জুতোকে হাতে করে নিয়ে মাথাকে নিচু করে হাঁটতো। এটা ছিল তাদের একটা মান্য করার দিক। শুধুমাত্র ফিজিক্যালি আঙ্গিক গঠন কৌশলের মতো পার্থক্য ছিল এমনটা না শিক্ষার্থী, তাদের ভাষাগত শব্দ চয়নেরও পার্থক্য ছিল এমনটা। তারা বলতো মস্ত, সাধারণ মানুষ বলতো মাথা, তারা বলতো নাসিক্য, সাধারণ মানুষ বলতো নাক, তারা বলতো কর্ণ, আমরা বলতাম কান, তারা বলতো দন্ত, আমরা বলতাম দাঁত, তারা বলতো চর্মকার, আমরা বলতাম চামার, তারা বলতো কর্মকার, আমরা বলতাম কামার। এইরকম একটা শব্দ শ্রেণীর ডিফারেন্স ছিল। ঠিক একইভাবে আমরা আসছি সেই সংস্কৃত শব্দগুলো থেকে, যে শব্দগুলা প্রাকৃত ধারায় পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ব্যবহার হয়েছে, সেই শব্দগুলোকে স্বভাবতই আমরা তদ্ভব শব্দ বলছি। শিক্ষার্থী আসি আমরা উদাহরণের মাধ্যমে। যেমন আমরা বলতে পারি এই শব্দগুলো আসলে যে তৎসম, তা উদাহরণের মাধ্যমে আমরা একটু সহজ করে নেব। তৎসম আমি লিখলাম এখানে চর্মকার, তাহলে এই চর্মকার শব্দটা আমরা কি শব্দ বুঝতে পারি শিক্ষার্থী? নিঃসন্দেহে এটা একটা তৎসম শব্দ, কারণ রেপের ব্যবহার আসছে। আমরা বলছি কর্মকার, তো এই কর্মকার দ্বারা আমরা অবশ্যই বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের রেপের ব্যবহার আছে, সুতরাং এটা হচ্ছে আমাদের অবশ্যই তৎসম শব্দ। এইরকম যদি শব্দটা চর্মকার, শব্দটা কর্মকার, শব্দটা তৎসম হয়, তাহলে প্রাকৃত ধারায় আমরা কি বলি? তো প্রাকৃত যেটা প্রমাণ করে সেটা হচ্ছে আমরা বলি চম্মকার, কিন্তু এটা আদৌ আমরা স্বভাবত উচ্চারণ করি না। এরপরে আসে আমাদের কর্মকার, তার মানে এটা আমরা উচ্চারণ করি না। তাহলে এটার ধারায় যখন পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ব্যবহার হয়েছে, সেটাকে বলছি তদ্ভব। তাহলে এটাকে আমরা কি বলি? চামার। শিক্ষার্থী বুঝতে পারছি হয়তোবা, এখানে বলছি কামার। তার মানে সাধারণত আমরা যেটা বললাম যে চর্মকার কর্মকার শব্দটা না বলে আমরা স্বভাবত যেটা বলি সেটা হচ্ছে চামার, কামার। তার মানে 60% খাঁটি বাংলা শব্দের, তদ্ভব শব্দের প্রপার ইউজটা আমরা বেশি করে থাকি। এটা শুধু বুঝাতে চাইলাম। আমরা অনেক উদ্ধৃতি দিব, এই উদ্ধৃতিগুলোর মাধ্যমে তৎসম জটিলতা যেগুলো শব্দ আর তদ্ভব একটু নমনীয়, সর্বাধিক বেশি পরিচিত আমাদের উচ্চারণের ক্ষেত্রে, মানুষের সাথে কথোপকথন করতে গিয়ে যে শব্দগুলোর প্রয়োগ করি সেগুলোর ক্ষেত্রে সেই শব্দগুলোর প্রপার ইউজ আজকে আমরা করব। শিক্ষার্থী আমরা এই শর্টকাট ওয়ে ছাড়াও আমরা মনে রাখতে পারি আরো সহজ টেকনিকে, যেগুলো তৎসম আর তদ্ভবকে খুব সহজেই আমরা চিনতে পারবো। যেমন আমরা এই নিয়মটা এখানে লিখেছি, এই নিয়মের বাইরে আমরা আরেকটা নিয়মকে যোগ করতে পারি এইভাবে, যে মূর্ধন্য ন, মূর্ধন্য নয়ের ব্যবহার হলে স্বভাবতই সে শব্দগুলো তৎসম হয়, যদিও আমাদের এই জায়গায় সেটা প্রমাণ পেয়েছি। আর দন্তান্বয়ের ব্যবহার যদি হয় সেগুলো হবে তদ্ভব শব্দ। এটা একটা চেনার কৌশল। যেমন বলতে পারি আমরা যে স্বর্ণ, এই শব্দটা আমরা কি বলতে পারি? নিঃসন্দেহে এটা তৎসম শব্দ। কেন? রেপের ব্যবহার আসছে, মূর্ধন্য নয়ের ব্যবহার আসছে, বফলার ব্যবহার আসছে, কিন্তু এটাকে আমরা কি বলি? সোনা। তাহলে এখানে দন্তান্বয়ের ব্যবহার পাইছি আমরা, এটা কি শব্দ? তদ্ভব শব্দ। আমরা বলছি কর্ণ, কিন্তু এই কর্ণ শব্দটা আমরা স্বভাবত বলি না, এই কর্ণের ব্যবহারটা আমরা বলি কি? কান। তার মানে এখানে বলছি দন্তান্বয়ের ব্যবহার। তার মানে আমরা বলতেছি এইভাবে যে মূর্ধন্যয়ের ব্যবহার থাকলে সেটা তৎসম শব্দ, আর দন্তান্বয়ের ব্যবহার থাকলে সেটা হবে তদ্ভব শব্দ। আমি লিখতেছি এরকম ভাবে যে গৃহিণী, তো গৃহিণী শব্দটা যখন লিখি তখন মূর্ধন্য নয়ের ব্যবহার আছে, কিংবা রিকার দেখেও আমরা তৎসম উপলব্ধি করতে পারছি। ঠিক একইভাবে শিক্ষার্থী আমরা যদি বলি যে গিন্নি,
এখানে দন্তান্নয়ের ব্যবহার আসছে। অনেক সময় বলে ঘৃণা, তাহলে এখানে দেখতেছি রিকারের ব্যবহার কিংবা মধ্যাহ্নয়ের ব্যবহার, যা দ্বারা আমরা তৎসম শব্দ উপলব্ধি করছি, এটা হতে পারে। ঠিক একইভাবে আমরা ঘৃণা না বলে বলি কি ঘেন্না, তাহলে এখানে দন্তান্নয়ের ব্যবহার পাইছি। এইরকমটা সহজ কৌশল মনে রাখার জন্য তৎসম আর তদ্ভাবে শর্টকাট হয়ে। এরপর আলোচনায় আসি দেশি শব্দ বিদেশি শব্দ। শিক্ষার্থী, দেশি শব্দ কি আর বিদেশি শব্দ কি? স্বভাবত আমরা জানি যে আমরা যখন মানুষের সাথে কথোপকথন করি, এদেশে কিছু নির্দিষ্ট শব্দবলী থাকে, যে শব্দবলীগুলো দ্বারা আমরা মানুষের সাথে কথা বলি কিন্তু খুব কম ব্যবহার করি। যে শব্দটার বেশি ব্যবহার করি সেটা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা। দেশি ভাষার শব্দগুলো এইরকম যেখানে গ্রাম্য ভাব ফুটে ওঠে। গ্রাম্য ভাব মানে কি স্যার? এরকমটা যে কোনো যদি হিন্দু সংস্কৃতির বিয়ে দেখে থাকি তাহলে আমরা বুঝবো বর চোঙা টোপর মাথায় দিয়া বধুর বাড়ি আসে, বধুর বাড়ির মানুষ ঢেকিতে ধান বেনে কুলাতে ঝেড়ে পালা বদল করে। যদিও হিন্দু সংস্কৃতির মধ্যে বিবাহ বন্ধনের প্রায় 7 রকমের প্রথা আছে, অনেকভাবে তারা পালন করে। তো আমি বলছি এখানে হিন্দু সংস্কৃতিদের বরদের টোপরটা অনেক লম্বা হয়, তাই আমি বলছি চোঙার মতো আর কি। তো চোঙা টোপর, আবার কি ঢেকি কুলা, এই যে শব্দগুলোর ব্যবহার করলাম, গ্রাম্য ভাব ফুটে উঠছে, সেই সকল শব্দগুলোই সাধারণত দেশি শব্দ। তবে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্স যে টপিক সেটা হচ্ছে তৎসম আর তদ্ভব, স্টুডেন্টরা অবশ্যই মনে রাখবে। তারপরে বললাম বিদেশি শব্দ। বিদেশি শব্দ কোনগুলা? শিক্ষার্থী, এরকমটা রাজনৈতিক ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে, অর্থনৈতিক শাসন ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গিয়ে, ধার্মিক ক্রাইটেরিয়া মেনটেন করতে গিয়ে, ওই যে বৈদেশিক মানুষগুলো আমাদের দেশে যারা থেকেছে আছে তাদের সাথে মিশতে গিয়ে যে শব্দচয়নগুলো আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয় সে সকল শব্দগুলোই হচ্ছে বিদেশি শব্দ। শিক্ষার্থীদের মনে এরকম প্রশ্ন জাগতে পারে, পৃথিবীতে তাহলে তো 3500 রকমের সব ভাষা আছে, তাহলে কি সবগুলো বিদেশি ভাষা? ভুল সিদ্ধান্ত শিক্ষার্থী। দেশের বাইরে সব দেশ বিদেশ, কিন্তু সব ভাষা বিদেশি ভাষা নয়। সে সকল শব্দ, সে সকল ভাষাই বিদেশি ভাষা যে সকল ভাষার শব্দগুলা বাংলা ভাষার সাথে এসে মিশে গিয়েছে এবং সেই ভাষায় আমরা কথোপকথন করতেছি। শিক্ষার্থী, সহজ বাংলায় বলি এরকমটা যে ভাষাবিদ বলছে 6 থেকে 7 ধরনের ভাষা হচ্ছে বিদেশি ভাষা, কিংবা কেউ বলছে 7 থেকে 8 ধরনের ভাষা হচ্ছে বিদেশি ভাষা। কেমনে বুঝবো? ওই যে আমরা কথায় কথায় বলি না, ইটস ওকে, ও মাই গড, কংগ্রাচুলেশন, থ্যাংক ইউ, সরি, স্টেডিয়াম, স্টুডিও, ন্যাশনাল স্টুডিও, ভার্সিটি, এই যে সকল শব্দগুলো ইংরেজি শব্দ, কিন্তু প্রথমত কি বিদেশি শব্দ। আমরা বলি জান্নাত, জাহান্নাম, হালাল, হারাম, আরবিক ভাষা আমরা কথা বলি, এগুলো আরবি ভাষা, তার মানে এটাও বিদেশি শব্দ। আমরা বলি ডাল মে কুছ কালা হে, পিকচার হাবি বাকি হে, তো এই সকল শব্দ হিন্দি, যদিও প্রথমত এটা বিদেশি শব্দ। আমরা অনেক সময় চিনি, চাঙ্গারি চীনের ভাষায় বলি। জাপানি ভাষায় অনেক সময় প্রশ্ন আছে রিক্সা, যদিও রিক্সাকে আমরা বলি রিস্কা। অনেক উচ্চারণের বিকৃতি আছে। ধ্বনি পরিবর্তনের ক্লাসগুলো আমার যখন ছাড়া হচ্ছে তখন প্রত্যেকেই এই ইসমাইল স্যার ফেসবুক পেজে ফলো করতে পারি। যাবতীয় ক্লাসগুলো আমরা একটার পর একটা টিউটোরিয়ালে আমরা প্রকাশ করব।